তো জ্ঞানচক্ষু গল্পের তৃতীয় পার্ট অর্থাৎ অন্তিম পার্ট নিয়ে আমি আবার আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা সবাই ভালো আছো? জ্ঞানচক্ষু গল্পের প্রথম এবং দ্বিতীয় পার্ট থেকে তোমরা অনেক অনেক উপকৃত হয়েছো এবং আজকের ক্লাসটি থেকেও তোমরা অনেক উপকৃত হতে চলেছো, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তার জন্যই ক্লাসটিকে শেষ পর্যন্ত শোনা প্রয়োজন। তো ক্লাসটিতে যাওয়ার আগে এই জ্ঞানচক্ষু গল্প থেকে যাদের এখনও সমস্যা রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে। আর যদি ক্লাসটি সত্যি তোমাদেরকে প্রভাবিত করে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমি আর দীর্ঘায়িত করছি না, আমি মূল পর্বে প্রবেশ করছি। তো অন্তিম পার্ট অর্থাৎ তৃতীয় পার্টের যে সপ্তম পয়েন্ট, তপনের মনের অবস্থা, অর্থাৎ যেদিন লেখক মেসো এবং ছোট মাসি তপনের বাড়িতে পদার্পণ করলেন অর্থাৎ পা রাখলেন, তো সেই মুহূর্ত যা তপনের হৃদয়ের বাগিচায় একটা অভিনব পুলক প্রবাহের সঞ্চার ঘটিয়েছিল, বা তপনের হৃদয় চত্বরে যেন বিনোদনের একটা ঊর্জা ঝরে পড়েছিল, মানে আলো ঝরে পড়েছিল। তপনের হৃদয়ে যেন ভাব গঙ্গার একটা ওয়েভ মানে ঢেউ আছড়ে পড়েছিল। তাই যেন তপন যেন বিনোদনের পুরো বিষয়টুকুকেই গ্রহণ করতে চেয়েছিল। আর তপন ভেবেই নিতে থাকে যে তার জীবনের সৃষ্টির মুহূর্ত হয়তো এর থেকে ভালো কিছু হতেই পারে না। কিন্তু এখানেই বিপর্যয়ের মেঘ, এখানেই বিপর্যয়ের যে এখানে বিপর্যয়ের মেঘ, এখানে বিপর্যয়ের যে মহাসন্ধ্যা ঘনিয়ে আসবে তা তপন কল্পনাও করতে পারেনি। অর্থাৎ এই বিপর্যয়ের আঁচ তপনকে ঝলসে দেবে, বা এই 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 বিষণ্ণতা যে তপনকে একটা যে ভিন্ন দ্বীপে নির্বাসিত করতে চলেছে, এটাও তপনের কাছে একটা অনিশ্চিত বা তপনের কাছে একটা অপ্রত্যাশিত বিষয়। তো গল্প প্রকাশিত হওয়ার পর সমস্ত কেন্দ্রবিন্দু লেখক মেশো, অর্থাৎ প্রশংসার নির্যাস বহন করতে থাকে লেখক মেশোই। তার মানে লেখক মেশোই সেদিনের নায়ক তথা শিরোমণি এবং চূড়ামণি। তপন যেন একটা অনামী তারকা, একটা অসফল এক প্রতিভার পরিচায়ক। অর্থাৎ সেদিনের সমস্ত দৃষ্টি যেন লেখক মেশোকে কেন্দ্র করে। তপনের ভূমিকাকে সেদিন কেউই প্রাধান্য দেয়নি। আর তপন যেন একটা কোণে যেন একটা তপন যেন একটা কোণে যন্ত্রণার সঙ্গে যন্ত্রণার সঙ্গে একাত্ম হয়ে যেন মুহ্যমান হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ তপনের প্রতি সেদিন কারোর নজরই ছিল না। তো তখন যেন একটা হতাশার সমুদ্রে ক্রমশ তলিয়ে যেতে থাকে। অর্থাৎ তপন ইজ কমপ্লিটলি ইমার্সড ইন দ্য ওশান অফ ডিপ্রেশন, আর তখন পুরোপুরি ডিপ্রেশনের মধ্যে তলিয়ে যেতে থাকে। স্বাভাবিকও বটে, কারণ এখানে অস্বাভাবিক কিছুই নেই। তো এরপরে যে পয়েন্টস অর্থাৎ শেষ পয়েন্টস যে রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে প্রকৃত বোধোদয় অর্থাৎ প্রকৃত উন্মিলন। তো অনেকেই ভাববে যে সত্যিই তো লেখক মেশোর প্রাধান্য, অর্থাৎ লেখক মেশো যে আগাগোড়া তপনের যে স্বরচিত গল্পকে কারেকশন করেছে, তাহলে কি সত্যি তপন কি আর লেখার যোগ্য, বা তপন কি সত্যি কি আর লেখক হতে পারবে, বা তপনের মধ্যে যে সুপ্ত লেখক হওয়ার সম্ভাবনা রয়েছে তা সত্যি কি ভবিষ্যতে মাথা চাড়া দিয়ে উঠবে, বা লেখক হওয়ার মতো কোনো ক্ষমতাই কি তপনের রয়েছে? অর্থাৎ এই অপমান, এই নিন্দাবাদের জগৎ থেকে তপন কি সত্যি নিজেকে প্রমাণ করতে পারবে? এই নানান প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে রয়েছে এবং আমাদেরকে বারবার বিব্রত করে চলেছে। তো তপন কিন্তু এই যন্ত্রণা, এই ব্যর্থতা, এই হতাশার নগরী থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সে মরিয়া, অর্থাৎ সে ওভারকাম করার জন্য নিজেকে ভিন্ন রূপে, ভিন্ন সাজে দেখতে চেয়েছে। তাই তখন দিন রাত নিজেকে সেই পরিশ্রমের মহা যজ্ঞে বলতে পারি, বা পরিশ্রমের মহাব্রতে লিপ্ত করেছে, এবং সেই সেই যজ্ঞ বা সেই যজ্ঞের কী বলবো, সেই যজ্ঞের আবহ থেকে যেন তপনের এক নয়া
ভাবনার অবকাশ তাকে এক নয়া জগৎ খাড়া করতে চলেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর তপন বিলিভ দ্যাট, তপন বিশ্বাস করেছিল যে ওয়ান ডে, একদিন, হিজ স্টোরি, তার গল্প, উড মেক ইট টু দ্য ম্যাগাজিন। তপন বিলিভ দ্যাট, তপন বিশ্বাস করেছিল যে ওয়ান ডে, একদিন, হিজ স্টোরি উড মেক ইট টু দ্য ম্যাগাজিন, অ্যান্ড দ্যাট ইজ উইদাউট দ্য হেল্প অফ আদার্স, এবং অন্যের সাহায্য ছাড়া। মানে তপন ভেবেই নিয়েছিল যে তৃতীয় কোনো ব্যক্তির সে প্রাধান্য নেবে না, বা তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকাকে সে তার স্বরচিত বা তার সাফল্যের অভিযানে সে সামিল করবে না। মানে তপনের সৃষ্টির নন্দন কারণে সে কাউকে অবলম্বন হিসেবে চাই না। অর্থাৎ তাতে যদি তার সৃষ্টি বা তাতে তাতে তপন যদি সফল বিশ্বে উন্নীত হতে পারে, তাহলে তো তপনের কাছে সেটা অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। আর যদি তপন সেই যোগ্যতার বিশ্বে, হ্যাঁ, বা নির্ণায়ক মঞ্চে তপন যদি তার শ্রেষ্ঠত্বের যে নমুনা প্রদান করতে না পারে, তাহলে সেখানে তপনের দুঃখ বা হতাশার কিছু নেই। মানে পুরো ক্রেডিট কিন্তু তপনই নিতে চায়। তো প্রশ্ন হচ্ছে এখানেই তপনের মধ্যে স্ট্রং ডিটারমিনেশন, একটা দৃঢ় চেতা ভাবনা। আর এই দৃঢ়চেতা ভাবনার কথা বলতে গিয়েই এপিজে আব্দুল কালামজির একটি সুন্দর কথা, যা পুরোপুরি এই পয়েন্টসের সঙ্গে একেবারে সমীকৃত, মানে একেবারে অ্যাটাচড বলা যেতে পারে। সেই কি পয়েন্ট সেটা ছিল, তাহলে সেটা বলতেই হবে। তো সেটা কী ছিল না, এপিজে আব্দুল কালাম বলছেন যে দিস ইজ মাই বিলিভ, এই হয় আমার বিশ্বাস, দ্যাট থ্রু ডিফিকাল্টিজ অ্যান্ড প্রবলেমস গড গিভস আস দ্য অপরচুনিটি টু গ্রো। So when your hopes and dreams or goals are dashed, search among the wreckage. You may find a golden opportunity hidden in the ruins. অর্থাৎ এখানে রিকেজ মানে ধ্বংসাবশেষ, রুইন্স মানে ধ্বংস। তো প্রশ্ন হচ্ছে ব্যর্থতার মধ্যেই, অর্থাৎ ধ্বংসের মধ্যেই সৃষ্টির সকাল নিহিত থাকে। অর্থাৎ ধ্বংসস্তূপের মধ্যেই আবার নতুন করে জগৎ গড়ে ওঠার একটা প্রচ্ছন্ন স্বপ্ন কিন্তু কি তাকে নিহিত থাকে। তাই হেরে যাওয়া ভাঙা হৃদয় নিয়ে তখন আবার জীবনকে নতুন করে গড়ার স্বপ্নে কী করে বুক বেঁধেছে। অর্থাৎ হেরে যাওয়া মানুষদের কাছে তখন আবার নিজেকে প্রমাণ করার মতো কী করেছে না, নিজেকে নিজেকে সফলতার সিঁড়ি বা সফলতার ধাপ সে কিন্তু তৈরি করেছে। অর্থাৎ একদিন তখন নিজেকে সেই চূড়ায় দেখতে চেয়েছে যেটা হয়তো অন্যরা, বা তখন একদিন হয়তো সেই চূড়ায় পৌঁছাতে চেয়েছে যেটা তপনের কাছে কি ছিল, সংকল্প ছিল। কারণ তপন বরাবরই চেয়েছিল সেও কিছু করতে চায়, সেও লেখকের মতো না হলেও সেও তার নিজের বিশ্বে একটা ছাপ সে রাখতে চায়। তাই তাকে কিছু করতে হবে, এবং সেটা নিঃসন্দেহে প্রথমবারের জ্ঞানচক্ষু তাকে অনেকটা সাহায্য করবে, অনেকটা তাকে নতুন করে পথ চলার, নতুন করে পথে লড়াইয়ের একটা পরিভাষা প্রদান করবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর তপন তো শেষ পর্যন্ত যে এমনটাই প্রমাণ করেছিল যে সে সে একটা নিজস্ব জগৎ সে খাড়া করতে চেয়েছে, এবং সেই ভাবনার রূপকার কিন্তু সেই, এটা কথা আছে না, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, মানুষ তার নিজের ভাগ্যের নিজের রূপকার। তাই তখন চাইনি তার তার সৃজন স্থাপত্যের ইতিহাসের পাতায় অন্য কেউ ভাগ বসাক, তখন চাইনি তার সৃজন বিশ্বের মাহেন্দ্র পর্বে তৃতীয় কোনো ব্যক্তির মাহাত্ম্য ঘোষিত হোক। তাই তখন চেয়েছে তার নিজস্ব সাফল্যের উন্মাদনার যে নির্যাস সে একাই সেবন করবে। সেই সৌরভের সেই সৌরভের যে মুহূর্ত বলতে পারি, বা সেই আবহের কী বলবো, সেই আবহের মাহেন্দ্র পর্বে সে নিজেকেই সামিল করতে চেয়েছে। আর তার প্রমাণ আমরা শেষ লাইনেই কিন্তু পেয়েছি। তখন কি বলেছে, তখন যেটা বলেছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কি বলে তখন লাস্ট লাইনে, তপনকে যেন কখনো শুনতে না হয় অমুক অমুক তখনের লেখা ছাপিয়ে দিয়েছে,
আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তাই তপন আর নিজেকে এভাবে অপদস্থ বা হেয় প্রতিপন্ন দেখতে চাই না, বা হতেও চাই না। চাই এক নিজ বিশ্বের এক নিজ মহিরুহ খাড়া করতে, আপন বিশ্বের এক আপন বৈভব খাড়া করতে, যেখানে একমাত্র জয়ধ্বনি শুধু তপনেরই হবে। সফল হলেও তপনের, আবার ব্যর্থতা হলেও তপনের। আর পত্রিকার যারা কর্ণধার রয়েছেন, পত্রিকার যারা সম্পাদক রয়েছেন বা প্রতিনিধি রয়েছেন, তারা যদি তপনের গল্পকে ছাপাতে ইচ্ছা পোষণ করে বা যদি নাও করে থাকে, তাতেও তপনের কিছু এসে যাবে না। কিন্তু অন্যের ওপর তপন আর বিশ্বাস করবে না, কারণ একটা কথা আছে না, আমি আগের দিন ক্লাসেই বলেছিলাম যে পৃথিবীতে আপনি অন্যের ওপর বিশ্বাস করতে পারেন না। কারণ কি? কারণ এই কথাটা আমার বলতেই হবে এপিজে আব্দুল কালামজির। তিনি বলেছিলেন, ডোন্ট ডিপেন্ড টু মাচ এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড, বিকজ ইভেন ইউর ওন শ্যাডো লিভস ইউ ওয়েন ইউ আর ইন ডার্কনেস। তাহলে প্রশ্ন তাহলে বুঝতেই পারছেন আপনারা যে, বা বুঝতেই পারছো এখানে, সরি তোমরা, যে এই পৃথিবীতে আপনার ছায়াও আপনাকে একদিন ছেড়ে চলে যাবে। তাই যা করতে হবে নিজেকেই করতে হবে। তাই আজকে এখানেই জ্ঞানচক্ষু গল্পের অন্তিম দুটো পয়েন্টস আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তো যদি এখান থেকে কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে। আর এই জ্ঞানচক্ষু গল্প থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট, তো সেই সম্পর্কিত একটা ক্লাস আমি নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। তো আজকে এখানেই, আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে।